ল দেখেছিলাম, একটা ম্যাথ করেছিলাম, আর রাউলস ল এর একটা ম্যাথ করেছিলাম, বাবল পয়েন্ট, ডিউ পয়েন্ট ওগুলা বের করেছিলাম। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে মডিফাইড রাউলস ল। ঠিক আছে, তো রাউলস ল এর কিছু লিমিটেশন ছিল না। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? শোনা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে শুরু করছি। মডিফাইড রাউলস লতে যেটা হয় যে রাউলস ল এর যে লিমিটেশন ছিল ওই লিমিটেশন গুলাকে ওভারকাম করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, account is taken of deviation from solution ideality in the liquid phase by a factor inserted into Raoult's law. তো রাউলস ল এর লিমিটেশন কি ছিল? লিকুইড ফেজের জন্য তাকে কেমিক্যালি সিমিলার স্পেসিস হইতে হবে, আর ভ্যাপর ফেজের জন্য তাকে আইডিয়াল গ্যাস হইতে হবে, তাই তো? তো একটা ফ্যাক্টর অ্যাড করা হয়েছে, দেখো এই যে গামা আই। তো আমার এটুকু ছিল, ওয়াই আই পি ছিল লেফটে, আর রাইটে ছিল এক্স আই পি আই স্যাট। তার ভেতরে একটা গামা আই ঢুকে গেছে। গামা আইটা কি? গামা আইটা হচ্ছে করে, এটাকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বলে। এর আগে কি গামা আইটা তোমরা দেখেছো, কোথাও পড়েছো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট? পড়েছো এটা? ইয়েস ম্যাম। ওকে, তাহলে জানো। হ্যাঁ বলো, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা পড়েছো তো, এটা পরিচিত তোমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন অফ টেম্পারেচার এন্ড কম্পোজিশন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যদি আমার দেখো যে সেই দুইটা কেস, যখন সামেশন অফ ওয়াই আই 1 হবে তখন আমি এক্স আই এর রেসপেক্টে টোটাল প্রেসার পাবো, মাঝখানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট থাকবে। আর যখন আমি এক্স আই ইকুয়ালস টু 1 লিখবো তখন আমি এরকম কিছু একটা পাবো। ঠিক আছে, এভাবে করে ইকুয়েশন গুলো আবার রিরাইট করা যায়, যেটা রাউলস ল এর ক্ষেত্রে আমরা করেছিলাম। এখানে একটা এক্সাম্পল আছে এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে বা হচ্ছে তোমার মডিফাইড রাউলস ল দিয়ে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, ফর দ্য সিস্টেম মিথানল মিথাইল অ্যাসিটেট ফলোইং ইকুয়েশন প্রোভাইড করছে একটা রিজনেবল করেলেশন ফর দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টস। দেখো লন গামা 1 এর একটা ইকুয়েশন দিয়েছে, যেখানে এ এর ইকুয়েশনটা আবার আলাদা করে প্রোভাইড করা আছে। এটা হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচারের ফাংশন, আর গামা 1 টা x2 এর ফাংশন। ঠিক আছে, আর গামা 2 হচ্ছে x1 আর টেম্পারেচার, এই দুইটার ফাংশন। ইন অ্যাডিশন দ্য ফলোইং অ্যান্টোইন ইকুয়েশনস দিয়েছে যাতে তুমি এই ভ্যালুগুলা বের করতে পারো। ঠিক আছে, টেম্পারেচার হচ্ছে কেলভিনে, আর ভ্যাপর প্রেসারটা কিলো প্যাসকেলে বলে দিয়েছে ইউনিট। ভ্যালিডিটি অফ ইকুয়েশন একদম বলতে হচ্ছে তোমার মডিফাইড রাউলস লটাও সম্ভবত তোমাদের সামনে বই খুলে রাখবা। ঠিক আছে, আগের ইকুয়েশন গুলাকে যখন বলবে যে অমুক ইকুয়েশন, এগুলো দেখে আসবা। তো তোমাকে বের করতে বলেছে দেখো অনেকগুলি পয়েন্ট। তার মানে এই অঙ্কটা করলে আমরা মোটামুটি সব ধরনের কেসের ব্যাপারটা বুঝতে পারবো যে কি কি ক্যালকুলেট করতে হয়, কিভাবে করতে হয়। এর আগেও একটা দেখেছি এরকম, না? এখানে বলছে প্রেসার আর ওয়াই আই বের করতে বলেছে, টেম্পারেচার এক্স গিভেন আছে, যেটা প্রত্যেকবার ভাবে করে থাকে। এখানে আবার এক্স আই দিয়েছে, ওয়াই আই গিভেন আছে। তো আর এরকম চারটা কেস ছিল, ওই চারটা আছে। আর 5 নাম্বার কেসে কি করেছে, the azeotropic pressure and the azeotropic composition for temperature এত। তো তোমাকে একটা টেম্পারেচার দিয়ে দিয়েছে আর জিজ্ঞাসা করেছে যে এই টেম্পারেচারে এই সিস্টেমের জন্য অ্যাজিওট্রপিক প্রেসার কত হবে আর কম্পোজিশন কত হবে। অ্যাজিওট্রপিক কম্পোজিশন যদি একটা বাইর করতে পারো আরেকটা বাইর করা যায়, বিকজ কি তোমার x ইকুয়ালস টু y হয় অ্যাজিওট্রপে, তাই না? তো তুমি ওই যে কোনো এক্স আর ওয়াই কোনো একটা বের করতে পারলেই ওটাই হচ্ছে তোমার অ্যাজিওট্রপের কম্পোজিশন। কিন্তু তার আগে তোমাকে শিওর হইতে হবে কি বলতো, শিওর হইতে হবে হচ্ছে এই টেম্পারেচারে আসলেই এই সিস্টেমের জন্য অ্যাজিওট্রপ এক্সিস্ট করে কিনা। যদি এমন হয় যে এই টেম্পারেচারে তোমার অ্যাজিওট্রপ এক্সিস্টই করে না, তাহলে তোমার এগুলো ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। বুঝছো? তো যদি দেখো যে যে টেম্পারেচার দিয়েছে ওটাতে অ্যাজিওট্রপ থাকবে না এই সিস্টেমের বা গিভেন সিস্টেমের, তখন বলে দিবা যে এর অ্যাজিওট্রপ থাকবে না, এর কোনো অ্যাজিওট্রপিক প্রেসার বা কম্পোজিশন নাই। ওকে, এটাতে থাকবে যেহেতু এটা হচ্ছে এক্সাম্পল ব্যাখ্যা করছে সবকিছু। তো দেখো যে তোমার কিছুই না, আগের মতোই গামা 1 গামা 2 টা বাইর করতে হবে তোমাকে এখান থেকে। আর P1 P2 আমরা জানবো, যেহেতু টেম্পারেচার গিভেন আছে আমাদের জন্য খুব স্ট্রেট ফরওয়ার্ড। পিআই সেট গুলি জানতে পারবো,
গামা 1 গামা 2 জানতে পারবো, বিকজ গামা 1 গামা 2 হচ্ছে তোমার x1 x2 এর ফাংশন, ওটা আমার গিভেন আছে, তাই না? x1 এর ভ্যালু বলা আছে। তো এখান থেকে আমি খুব ইজিলি পি এ টোটাল প্রেসার যেটা ওটা বের করতে পারতেছি মডিফাইড রাউলস ল থেকে, এবং ওখান থেকে আমি আবার ওয়াইটা বের করতে পারতেছি। ঠিক আছে, ফার্স্টে প্রেসার বের করলাম, তারপর ওয়াই বের করলাম। প্রথম এক্সাম্পলটা খুব সহজ। সেকেন্ডটাতে যদি যাই, এখানে টেম্পারেচার গিভেন আছে, ওয়াই গিভেন আছে, এক্স টা তোমাকে বের করতে হবে। পিটা এভাবে বের করা হয়েছে, পি1 সেট পি2 সেট গামা 1 গামা 2। দেখো তোমার এখানে এক্স কিন্তু গিভেন নাই, ঠিক আছে? এক্স যদি গিভেন না থাকে তুমি গামা 1 গামা 2 বের করতে পারবা? পারবা না। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? যে জিনিসটা তুমি বের করতে পারবা না, ওটার জন্য তোমাকে ইটারেটিভ প্রসেসে যাইতেই হবে। তো এখানে ইটারেটিভ প্রসেসটা করেছে, এটা ইনিশিয়াল ভ্যালু ধরেছে দুইটার জন্য 1। ওকে, 1 ধরার পরে প্রেসারটা ক্যালকুলেট করতে পেরেছে, যেহেতু আমার ওয়াই গিভেন আছে, তো আমি এই ইকুয়েশনটা ব্যবহার করছি। এখানে এক্স টাকে আমি অমিট করে দিয়েছি, সামেশন অফ এক্স ইকুয়ালস টু 1 দিয়ে। করার পরে এখান থেকে একটা প্রেসার পাবো, সেই প্রেসারের রেসপেক্টে একটা এক্স পাবো। ঠিক আছে, এক্স পাইলে তখন আমি আবার গামা 1 গামা 2 বের করতে পারবো। এভাবে করে লুপ চলতে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে লুপটা? কেউ বোঝনি এরকম আছো নাকি? থাকার কথা না। আচ্ছা, ভালো কথা। তো এভাবে করে লুপ চালাতে থাকলে দেখো অ্যান্সারটা দেওয়া আছে, প্রেসারটা 62.89, গামা 1 এত, গামা 2 এত, আর x1 এর ভ্যালু পাওয়া গেছে 0.8169। দেখো গামা 1 কিন্তু কাছাকাছি আছে, 1 থেকে শুরু করেছি, এখানে 1.0 সামথিং। গামা 2 1 থেকে 2 পর্যন্ত তোমাকে যাইতে হবে। তো করবা হাতে, হাতে তো করতে হবে, যখন পরীক্ষা তাতে করবা, তখন ওই হাতে 4টা 5টা অ্যাটলিস্ট তোমাকে করতেই হবে। ঠিক আছে, খুব ছোট লুপ, 3টা 4টা ভ্যালু বের করলেই এনাফ। তো এটা করে তোমাকে কনভার্ট করাইতে হবে আর কি। এর ম্যাম, পরেরটাতে কি বলেছে? হ্যাঁ বলো। গামা ওয়ান গামা টু কি সবসময় ওয়ানই ধরবো? তোমার ইচ্ছা, তুমি 10ও ধরতে পারো, যেটা যেহেতু এটা ইটারেটিভ প্রসেস, ওরা জাস্ট একটা ইনিশিয়াল ভ্যালু 1 ধরে নিয়েছে, তুমি 10 থেকেও শুরু করতে পারো। কারণ গামা 1 গামা 2 তো বলে নাই যে 1 এর ছোট হবে বা 1 এর থেকে বড় মানে হবে, এটা যে অনেক কোনো সময় ভ্যালু ওই হতে লুপের পারে। ক্ষেত্রে ধরাটার ক্ষেত্রে কোনো একটা রুলস থাকে যে এটা ধরলে হচ্ছে তাড়াতাড়ি ইটারেটিভ করলে পাওয়া যাবে আর কি। আহ এখানে ওরকম কোনো রুল বলে নাই, কিন্তু যেহেতু এক্সাম্পলে 1 থেকে করেছে, তার মানে তুমি বুঝে নিবা যে এটাই হচ্ছে কনভেনিয়েন্ট প্রসেস। ঠিক আছে, ওকে ম্যাম। এক্সাম্পল গুলা এই বইয়ের ওভাবেই সেট করা, যে থিওরির সঙ্গে এত বেশি কোরিলেটেড, যে থিওরি পড়লে সাথে একটা এক্সাম্পল যদি দেখে নিতে পারো যে এক্সাম্পল গুলি দেওয়া আছে, তাহলে তুমি পুরো প্রসেসটা আরো ভালো বুঝবা। বুঝছো? জি ম্যাম। এই জন্য ওরা যেটা দিয়ে শুরু করবে, তুমি তোমাকে বুঝে নিতে হবে যে ওই ভ্যালুটা সব থেকে কনভেনিয়েন্ট, ওই জন্যই ওরা এটা দিয়ে ধরেছে। এখানে যদি 10 ধরাটা কনভেনিয়েন্ট হইতো, ওরা 10 ধরে করতো। ঠিক আছে, এত জি কিছু ম্যাম। বইয়ে তো এক্সপ্লেন করা থাকে না, বাট অনেক সময় ভ্যালু দেখে বুঝে নিতে হয় যে কেন এক্সাম্পলে ওরা এভাবে করে করলো, নিশ্চয়ই কোনো একটা মিনিং আছে। বাট নট নেসেসারিলি যে তোমাকে 1 থেকেই শুরু করতে হবে, তুমি 10 থেকে শুরু করো, 2 থেকে শুরু করো, 5 থেকে শুরু করো, কনভার্স তোমার এখানে এসেই হবে। ঠিক আছে, ওকে, নেক্সট পেজে যাই। 3 নম্বরে দেখো টেম্পারেচার গিভেন নাই। টেম্পারেচার গিভেন না থাকলে তখন আমাদের একটু অসুবিধা হয়। কি অসুবিধা হয়? পি1 স্যাট পি2 স্যাট এগুলো আমরা বাইর করতে পারি না। ওই সময় আমাদের কি করতে হয়? দুইটা টেম্পারেচারের রেঞ্জ বাইর করতে হয়, তাই না? টি1 স্যাট আর টি2 স্যাট একটা আরবিটারি রেঞ্জ আমরা বের করার চেষ্টা করি, যে মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার আমার সিস্টেমের জন্য কত হতে পারে। তো সেটা আমি অ্যান্টয়নি ইকুয়েশন থেকেই করি। অ্যান্টয়নি ইকুয়েশনে যেহেতু আমার একটা প্রেসার লাগবে, সেই প্রেসারটা আমি সিস্টেমের প্রেসার ধরে নেই, যে আমার এই সিস্টেমের প্রেসারে যদি পিওর অবস্থায় স্পাইসিস থাকে, তাহলে ও ম্যাক্সিমাম কত টেম্পারেচারে রিচ করতে পারে। এখানে দেখো টেম্পারেচারের রেঞ্জ খুব বেশি না, 37 থেকে 30, মানে 8 ডিগ্রি সেলসিয়াস, 8 কেলভিন, তাই না? 8 কেলভিনের মধ্যে সে, কেলভিন না ডিগ্রি সেলসিয়াস, কিসে দেওয়া ছিল? কেলভিনে দেওয়া ছিল। টি ইজ ইন কেলভিনস। ওকে, সো এটা কেলভিনে দেওয়া ছিল, তুমি কেলভিনে পাবা ম্যাক্সিমাম মিনিমামটা। তোমার ধরে নিতে হবে যে টি যদি তোমাকে অ্যাজিউম করতে হয়, তাহলে এই রেঞ্জের মধ্যেই করতে হবে। ইটারেটিভ প্রসেস যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখো তুমি টি আসলে কোথা থেকে শুরু করবা, এখান থেকেও শুরু করতে পারো,
অথবা এখান থেকেও শুরু করতে পারো, কিন্তু দেখো কনভেনিয়েন্ট একটা মেথড সে দেখিয়ে দিয়েছে। সেটা কিরকম, 0.85 x1 এ 85% লিকুইড আছে, স্পেসিস 1 আছে লিকুইড ফেজে, সেটার সঙ্গে তার ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হতে পারে, আর সেকেন্ড স্পেসিসের মোল ফ্র্যাকশন লিকুইড ফেজে, এবং তার জন্য সে ম্যাক্সিমাম টেম্পারেচার কত দিতে পারে একটা নির্দিষ্ট ভেপর প্রেসার দিতে গেলে, সেইটার একটা কম্বিনেশন সে করে নিয়েছে। ঠিক আছে, সামেশন অফ xi ti করে একটা ভ্যালু সে বের করে নিয়েছে, অপটিমাম ভ্যালু। সেই ভ্যালু থেকে সে করা শুরু করেছে। আগের পেজে আমরা কি দেখেছি, আগের পেজে সে জাস্ট 1 ধরে করা শুরু করলো, তাই না? নিশ্চয়ই এটা সুবিধা হয় করতে, এই জন্য এটা করেছেন, বাট নট নেসেসারিলি যে সব সিস্টেমের জন্য এরকমটা হবে। এই জন্য তোমাদেরকে প্রচুর ম্যাথ সলভ করতে হবে, যে ম্যাথ এক্সারসাইজে যেগুলো আছে আর কি, এবং ওগুলার সফট কপি সলিউশন তোমাদের কাছে থাকার কথা। ঠিক আছে, তো ওগুলো দেখে দেখে সলভ করবা, সহজ, কঠিন না। আর এখানে হচ্ছে টেম্পারেচারের একটা রেঞ্জ আমি জানি। দেখো আমি যখন এভাবে করে এটাকে একটা অপটিমাম ভ্যালু বের করার চেষ্টা করলাম, সেটাও আমার 36 আসছে, তার মানে এইটার কাছাকাছি আসছে। এখান থেকে লুপ করা শুরু করলো সে। আমি এখন টেম্পারেচার জানি, টেম্পারেচার জানতে পারলে আমি পিআই সেট জানতে পারবো। ঠিক আছে, দুইটা পি বের করার পরে দেখো এখানে নতুন একটা প্যারামিটার এসছে আলফা, যেটা হচ্ছে দুইটা স্যাচুরেশন প্রেসারের রেশিও। বুঝতে পেরেছো? দুইটা স্যাচুরেশন প্রেসারের রেশিও যদি আমি করে নিতে পারি, তাহলে আমার একটু ক্যালকুলেশনটা ইজি হয়, আর কিছু না। এটা নট নেসেসারিলি যে তোমাকে আলফা দিয়ে প্রকাশ করতে হবে, বাট যদি করো পরবর্তীতে আরো অনেক ইকুয়েশন আসবে, সেখানে আলফা আসলে এত বড় একটা জিনিস লেখার বদলে ইকুয়েশনের মধ্যে ছোট্ট জিনিসটা লিখলেই তোমার ইকুয়েশন গুলো দেখতে ভালো হয়। ঠিক আছে, এই জন্য দেখো এখানে তোমার এইটার নিচেও আবার p1 সেট বাই p2 সেট আসবে, তো ওইটাকে অমিট করার জন্য এভাবে করে সিম্পলিফাই করে নিয়েছে। ওকে, এটা না করলেও হবে, বাট করলে তোমার জন্য সুবিধা। ভালো কথা, আমি করলাম, p1 সেট p2 সেট বের করলাম, আলফা পেলাম। যেহেতু আমি টেম্পারেচার জানি, এক্স জানি, গামা 1 গামা 2 আমি জানবো। ঠিক আছে, গামা 1 গামা 2 যদি জানি, তারপর p1 সেটের এই যে ইকুয়েশনটা, এটা বের করা যায়। এই ইকুয়েশনটা কোথা থেকে আসে বলো তো? ওই মডিফাইড রাউলস ল থেকে আসে। ওখান থেকে y কে তুমি অমিট করে দিবা, তাহলে এটা পাবা। বুঝছো? তারপরে আমি p1 সেটটা বের করতে পারবো। p1 সেট যদি আমি বের করতে পারি, টেম্পারেচারের এই ইকুয়েশন থেকে আমি টেম্পারেচার বের করতে পারবো। কারণ এখানে আমরা কি বসিয়েছিলাম মনে আছে? এখানে আমি হচ্ছে টোটাল প্রেসার যেটা গিভেন আছে ওইটা বসিয়েছিলাম, কিন্তু ওইটা তো আসলে আমার টি এর আসল ভ্যালুটা দিবে না, তাই না? ওটা আমি রেঞ্জ বের করার জন্য ওটা করেছিলাম। সিস্টেমের আসল টেম্পারেচার বের করতে গেলে তোমাকে আইদার আনটয়েনি ইকুয়েশনে p1 সেটের জন্য বসাইতে হবে অথবা p2 সেটের জন্য বসাইতে হবে। তো যে কোনো একটা নিয়ে তুমি করো, করলে একটা টেম্পারেচার পাবা, তাই তো? এই টেম্পারেচার নিয়ে তুমি আবার প্রথম জায়গায় ফিরে আসবা, যে যেখান থেকে শুরু করেছিলে সেখানে আবার তুমি নতুন টেম্পারেচারের জন্য এই ক্যালকুলেশনটা করে আসবা। ওকে, দেন এটা দেখো কনভার্ট করেছে কততে, 331-এ গিয়ে কনভার্ট করেছে, মানে 36 থেকে শুরু করেছিল তো 31-এ গিয়ে কনভার্ট করেছে। গামা 1 গামা 2 এত পাওয়া গেছে, y1 এত, y2 এত। আর y1 বের করার সূত্র হচ্ছে এটা, যেটা আমরা এর আগেও দেখেছি। এভাবে করে জিনিসগুলোকে বের করতে হয়েছে। আমার এখানে টেম্পারেচার গিভেন ছিল না, এই জন্য লুপটা একটু বড় হয়েছে। ঠিক আছে, ডিটা আর একটু বড়। এখানে দেখো এখানে y দেওয়া আছে কিন্তু x দেওয়া নাই, সো p আছে y আছে, আমাকে টেম্পারেচারও গিভেন না আর লিকুইড ফেজের কম্পোজিশনটাও গিভেন না। সো ইটারেটিভ প্রসেস আগের মতোই আমি এখানে y এর জন্য করে নিলাম। ঠিক আছে, এর আগে x এর জন্য করেছিলাম একটা কনভেনিয়েন্ট ভ্যালু বের করার জন্য। এখানে আমার x গিভেন নাই কিন্তু y গিভেন আছে, সো আমি yi ti সেট এটার থেকে একটা টেম্পারেচারের ভ্যালু বের করেছি এবং ওখান থেকে ইটারেশন করা শুরু করেছি। ঠিক করেছি, টেম্পারেচার জানি, কিন্তু আমি x জানি না। ঠিক আছে, এটা টেম্পারেচার জানলেও এক্স জানি না বলে গামা 1 গামা 2 কিন্তু আমি জানবো না। ওকে, সো এটাকেও আমাকে করতে হবে, ধরতে হবে একটা ইনিশিয়াল ভ্যালু। সো আমাকে এখানে দুইটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিতে হচ্ছে, একটা টেম্পারেচার আর একটা গামা 1 গামা 2।
ভালো কথা। ধরলাম, ধরার পরে আমি পিআই স্যাট পি টু স্যাট বের করতে পারবো। এখানেও আলফা এর ব্যাপার আছে, যাতে পরের ইকুয়েশন গুলো দেখতে একটু ইজি হয়। তারপর পি ওয়ান স্যাট পি টু স্যাট বের করতে পারলে তুমি এক্স ওয়ান বের করতে পারবা। তাই তো, আমার এক্স ওয়ান দরকার, তাই না? এক্স ওয়ান এর জন্য আমি গামা ওয়ান গামা টু বের করতে পারছিলাম না টি থাকা সত্ত্বেও। সো এক্স ওয়ান বের করতে পারবা, করলে তুমি গামা ওয়ান গামা টু পেয়ে যাবা এই টি এর জন্য। ওকে, পি ওয়ান সেট পাবা, পি ওয়ান সেট পাইলে তুমি টি পাবা। তো এই টি আর এই গামা ওয়ান গামা টু দেখবা যে তোমার এখানে ইয়া করছে কিনা, এর সঙ্গে মিলছে কিনা। না মিলছে না, তাহলে আবার এই লুপটা চালাবা। ঠিক আছে, চালাইলে তখন তুমি কোনো একটা সময়কে কনভার্ট করলে দেখো টেম্পারেচার কত আসছে, 326 আসছে। ওকে, এটা আবার এই রেঞ্জের বাইরে চলে গেছে, তার মানে নট নেসেসারিলি যে তোমার এর মধ্যেই থাকবে। তোমার যখন বিভিন্ন রকম ল, তো রাউলস ল একরকম, মডিফাইড রাউলস ল একরকম, কোরিলেশন গুলা যখন আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করি তখন অনেক ভ্যালুই মিলে না। তো কনভার্ট করলে ডেটা গুলা এরকম আসছে। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে কত কাছাকাছি মিলছে, যত কাছাকাছি মিলবে তত তোমার ওই সিস্টেমটার জন্য ওই মডেলটা বা ওই রিলেশনটা ভালো কাজ করছে, এটা বুঝতে হবে। আচ্ছা, এবার আসো অ্যাজিওট্রপ। এটা আমাদের কাছে একটু নতুন, যে অ্যাজিওট্রপটা কি করে বাইর করব। আমি অ্যাজিওট্রপ বাইর করা কিছুই না, আমরা যেরকম নর্মালি প্রেসার বের করেছি, কম্পোজিশন বের করেছি এর আগের গুলা, ঠিক ওরকম একই জিনিস। কিন্তু তোমার এখানে আগে বুঝতে হবে যে আমার অ্যাজিওট্রপ এক্সিস্ট করে কিনা। সেটা বুঝতে গেলে দেখো এখানে কি করেছে, রিলেটিভ ভোলাটিলিটি নামে একটা জিনিস নিয়ে এসেছে। এই জিনিসটার সঙ্গে পরিচয় আছে তোমাদের? পড়েছো এখনো কেউ রিলেটিভ ভোলাটিলিটি তোমরা অন্য কোনো ইয়াতে সাবজেক্টে? জি ম্যাডাম, না, এটা পড়া হয়। ম্যাথে পড়া হয়েছিল মনে হয় ও, হালকা পাতলা। ম্যাথে পড়া হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, ওই একই জিনিস, এটা তো কঠিন কিছু না, জাস্ট ডেফিনিশনটাই। রিলেটিভ ভোলাটিলিটি হচ্ছে দুইটা আচ্ছা একটু দাঁড়াও, আমাকে 2 মিনিট সময় দাও, ঠিক আছে? হ্যালো, সরি। যেটা বলছিলাম যে রিলেটিভ ভোলাটিলিটি হচ্ছে আমার দুইটা স্পেসিসের এই রেশিওটা yi/xi, মানে ভ্যাপরে কতটুকু থাকবে ডিভাইডেড বাই লিকুইডে কতটুকু থাকবে, এই রেশিওটা যদি আমি দুইটা স্পেসিসের মধ্যে করি তাহলে সেটা হবে আমার রিলেটিভ ভোলাটিলিটি। এই জিনিসটাকে ভোলাটিলিটি বলে, ঠিক আছে, y/x। এটাকে যে কোনো স্পেসিসের জন্য ভোলাটিলিটি মানে সে কত ভোলাটাইল বা কত বেশি ভ্যাপরে যাওয়ার জন্য তার টেন্ডেন্সি আছে। তো যখন আমি দুইটা স্পেসিসের জন্য এই রেশিওটা আবার একটা নিচে আরেকটা বসাবো, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটার ভোলাটিলিটি বেশি, স্পেসিস 1 এরটা বেশি নাকি স্পেসিস 2 এরটা বেশি। যদি এটা 1 এর থেকে বড় হয় তাহলে স্পেসিস 1 এর ভোলাটিলিটি বেশি, মানে 2 এর টেন্ডেন্সি থাকবে লিকুইডে থাকার, কিন্তু 1 এর টেন্ডেন্সি থাকবে 2 যতটুকু ভ্যাপরে যাবে তার থেকে বেশি হচ্ছে 1 ভ্যাপরে যাবে। ঠিক আছে, কিন্তু অ্যাজিওট্রপে কি হবে, অ্যাজিওট্রপে দেখো তোমার লিকুইড আর ভ্যাপরের কম্পোজিশন সেম হয় যে কোনো একটা স্পেসিসের জন্য, তাই তো? তো দুইটা স্পেসিসের জন্যই আমার সেম রিলেশনটা কাজ করবে, যে y1 ইকুয়ালস টু x1, y2 ইকুয়ালস টু x2। এটা যদি আমি এই ইয়ার মধ্যে বসাই তাহলে কি হবে, তাহলে আমার রিলেটিভ ভোলাটিলিটি 1 হবে। সো আমি যদি প্রুফ করতে পারি যে আমাকে যে কন্ডিশনটা গিভেন আছে কোশ্চেনের মধ্যে, সেই কন্ডিশন অনুযায়ী আমার রিলেটিভ ভোলাটিলিটি হচ্ছে 1, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এই সিস্টেমে এই কন্ডিশনে একটা অ্যাজিওট্রপ থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? আর যদি আমি মডিফাইড রাউলস ল অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখো এখানে yi/xi করলে কত হবে, এইটা ডিভাইডেড বাই পি, মানে গামা 1 পিআই গামা i pi স্যার ডিভাইডেড বাই পি। তো যখন আমি রিলেটিভ ভোলাটিলিটি করব, এই পি পি ক্যান্সেল হয়ে যাবে, উপর নিচে, উপরে থাকবে কি গামা 1 পি অন সেট, নিচে থাকবে গামা 2 পি টু সেট। তো তুমি যদি তোমাকে যদি টেম্পারেচার আর
কম্পোজিশন দেওয়া থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ভ্যালু তুমি বের করতে পারবা। ঠিক আছে, ওকে, সেই কাজটাই এখানে করা হয়েছে। দেখো গামা 1 টু একটা রেঞ্জ বের করা হয়েছে। কিসের রেঞ্জ? যখন আমার x1 0 হবে, মানে স্পেসিস 1 যখন সিস্টেমে থাকবে না, ওরকম একটা কন্ডিশনে গামা 1 টু আমার কি হবে, এর প্রত্যেকটা ভ্যালু গিভেন টি ছাড়া। ঠিক আছে, এটা যদি করো তাহলে এরকম একটা ভ্যালু তো না, টি তো আমাকে দিয়ে দিয়েছে, সরি, টি দিয়ে দিয়েছে কিন্তু পি দেয় নাই। পি তোমাকে বের করতে হবে, এই টি এর জন্য আমি এটা বের করতে পারবো, কারণ p1 সেট p2 সেট আমি তখন জানবো, যেহেতু আমার টিটা জানা আছে। সো আলফা 1 টু x1 0 হইলে আমি একটা ভ্যালু পাচ্ছি, x1 এর ভ্যালু 1 হইলে একটা ভ্যালু পাচ্ছি। দেখো এখানে একটা প্যারাডক্স আছে যে যেখানে আমার স্পেসিস 1 নাই সেখানে আবার রিলেটিভ ভোলাটিলিটি এর ব্যাপারটা কি? আসলে ওটা রিলেটিভ ভোলাটিলিটি এর কোনো ব্যাপার নাই, ওটা হচ্ছে জাস্ট এমনি একটা ভ্যালু যে তোমার মিনিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে, যে x1 তো নাই তাহলে x2 এর জন্য কি হইতে পারে। এটা নট নেসেসারিলি যে তোমাকে এভাবে চিন্তা করতে হবে আমার 1 নাই অথচ আমি রিলেটিভ একটা জিনিস বের করছি কিভাবে, এটা একটা জাস্ট প্যারামিটার বা জাস্ট একটা ভ্যালু। কিন্তু এর থেকে যদি একটু বেশি হয়, x1 ধরো x1 এর ভ্যালু 0.01 হইলো, তাহলেও কিন্তু তুমি একটা রিলেটিভ ভোলাটিলিটি পাবা। সো x1 এর মিনিমাম ভ্যালু এর জন্য আমি একটা ভ্যালু বের করি যে এর বাইরে যাবে না আমার রেঞ্জ। ঠিক আছে, আর x1 এর 1 হইলে বা 100% হইলে তখন আরেকটা ভ্যালু বের করি। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে রিলেটিভ ভোলাটিলিটি এর রেঞ্জ আসছে আমার কত, মিনিমাম 0.224 আর ম্যাক্সিমাম 2.052 এই সিস্টেমের জন্য এই টেম্পারেচারে। ওকে, তো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এই দুইটা রেঞ্জের ভেতরে 1 ইনক্লুডেড, তাই না? 0.22 থেকে শুরু করে 1 হবে, তারপরে 2.052 হবে। তো এরকম যদি হয়, আমি কি দেখেছি একটু আগে যে অ্যাজিওট্রপ থাকবে যদি এটার ভ্যালুটা 1 হয়। তো আমি দুইটা ভ্যালু তো পেয়েছি এবং এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন মানে এই না যে আমার 0.224 আছে কিন্তু 0.225 নাই, আবার 0.324 আছে, এরকম না, কিন্তু কন্টিনিউয়াসলি একটা ফাংশন তোমার চলছে, বিকজ এক্স এর ভ্যালু হচ্ছে কন্টিনিউয়াস। 0 থেকে 1 এর মধ্যে আমি এক্স এর যে কোনো ভ্যালু ধরতে পারি, পজিটিভ ভ্যালু। ঠিক আছে, তো x1 এর যে কোনো ভ্যালু যদি আমার কন্টিনিউয়াস হয়, একটা ফাংশন হয়, অবশ্যই আলফা 1 টু একটা কন্টিনিউয়াস ফাংশন। আর কন্টিনিউয়াস ফাংশন হলেই তুমি বুঝে নিবা যে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু হওয়া সম্ভব আলফা 1 2 এর জন্য। তো যেহেতু আমার 1 হওয়া সম্ভব, তাহলে ওই পয়েন্টে আমার অ্যাজিওট্রপটা এক্সিস্ট করে। ওকে, এটাতে কারো বুঝতে সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে এখনই জিজ্ঞাসা করো। আচ্ছা, যখনই তুমি বুঝতে পারলা যে অ্যাজিওট্রপটা তোমার এক্সিস্ট করছে, তাহলে তুমি এবার কোশ্চেন যেটা চেয়েছে ওটাতে যাও। তোমাকে কি বের করতে বলেছিল? প্রেসার আর কম্পোজিশন বের করতে বলেছিল, তাই তো? তো অ্যাজিওট্রপে কি হয়, আলফা 1 2 এর ভ্যালু হচ্ছে 1 হয়, আবার আলফা 1 2 আমি মডিফাইড রাউন্ডস ল থেকে এটা বের করতে পেরেছিলাম, তাই তো? তো এখানে যদি তুমি এগুলাকে বসাও তাহলে দেখো গামা 1 অ্যাজিওট্রপ, গামা 2 অ্যাজিওট্রপ। অ্যাজিওট্রপ বলতে এই টেম্পারেচারকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই টেম্পারেচারে কোনো একটা প্রেসারে তার ভ্যালু কত হবে। তো p2 সেট p1 সেট ইকুয়ালস টু এত হচ্ছে। ওকে, তো এগুলা ক্যালকুলেট যদি করো, যে গামা 1 গামা 2 এর এই ইকুয়েশন গুলো গিভেন ছিল আমার কোশ্চেনে, ওটার মধ্যে এটা থেকে এটাকে মাইনাস করেছে, মাইনাস করলে দেখো কি হবে, এটা সেম, এই দুইটা ভ্যালু কিন্তু সেম দুইটা ইকুয়েশনের মধ্যে, দেখেছো? এই দুইটা তোমার কমন পড়বে, কমন পড়লে এদিক সেদিক করলে তুমি এরকম কিছু একটা পাবা ইকুয়েশন পাইলে। তখন তুমি যদি এটাকে সলভ করো তাহলে x1 অ্যাজিওট্রপ পাবা, সেখান থেকে y1 অ্যাজিওট্রপ সেম হবে। আবার এখান থেকে প্রেসার অ্যাজিওট্রপও তুমি এই ইকুয়েশন থেকে পেয়ে যাবা মডিফাইড রাউলস ল থেকে। ওকে, সো এগুলো একটু হাতে করবা ক্যালকুলেশন, হাতে না করলে অভ্যাসটা হবে না। ওকে, এই অঙ্কটা বোঝা গেছে না? কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে নেক্সট পেজে যাব। আজকে কম, আজকে লেকচারের কম, ম্যাটেরিয়াল কম, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, অ্যাজিওট্রপটা বুঝলাম, 5টা প্রবলেম সলভ করলাম একটা সিস্টেমের জন্য। এবার আসো কে ভ্যালু। কে ভ্যালুটা অলরেডি তোমাদের ম্যাথস ট্রান্সফারে
করার কথা, পড়ানোর কথা, পড়িয়েছে কি কে ভ্যালু? 2 সপ্তাহ ক্লাস হয়ে গেছে, কেউ আছো? ইয়েস ম্যাম, পড়িয়েছে। কে ভ্যালু পড়িয়েছে, আচ্ছা তাহলে ভেরি গুড, তাহলে আমার জন্য আরো ইজি হইলো। তো সরি, কে ভ্যালু হচ্ছে একটা কনভেনিয়েন্ট মেজার। কিসের মেজার? ভেপরের কম্পোজিশন ডিভাইডেড বাই লিকুইডের কম্পোজিশন। তো এটা দিয়ে লাইটনেস বোঝানো যায়। লাইটনেস মানে হচ্ছে ভেপর ফেজে কত বেশি যাবে আর কি, ঠিক আছে, অফ ইটস টেন্ডেন্সি টু ফেভার দ্য ভেপর ফেজ। ভেপর ফেজকে সে কত সমৃদ্ধ করতে পারে, ঠিক আছে, সেটাকে কে দিয়ে বোঝানো যায়। যখন কে এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান ইউনিটি স্পেসিস আই, তখন এক্সিবিট করবে একটা হায়ার কনসেন্ট্রেশন ইন দ্য ভেপর ফেজ। অবভিয়াসলি তাই, যেটা বললাম একটু আগে, যখন কম হবে, একের থেকে কম হলে কি হবে, হায়ার কনসেন্ট্রেশন থাকবে কোথায়, লিকুইড ফেজে, এবং এটাকে কনসিডার করা হবে হেভি কনস্টিটিউয়েন্ট হিসেবে। সো কে এর ভ্যালু একের থেকে বড় না ছোট, সেটা দিয়েও আমরা লাইট কনস্টিটিউয়েন্ট আর হেভি কনস্টিটিউয়েন্ট এটার একটা ক্যাটাগরাইজেশন করতে পারি ইনিশিয়ালি, ঠিক আছে। ওকে, এবার দেখো কে ভ্যালু থেকে আমি কিভাবে রাউটস ল, মডিফাইড রাউটস ল, এগুলার ইকুয়েশন কি কিভাবে আবার লিখতে পারি। এই যে কে আই ইকুয়ালস টু পি আই সেট বাই পি লিখতে পারি, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে যে রাউটস লটা আমার এরকম ছিল, ওয়াই আই বাই এক্স আই যদি করি আমি এপাশে এনে, তাহলে পিটা আমার এপাশে গেলে পি আই সেট বাই পি হবে। মডিফাইড রাউটস লতে কি হবে, পি আই সেটের সঙ্গে একটা গামা আই যুক্ত হবে। ওকে, আর এই ইকুয়েশন অনুযায়ী তোমার যেহেতু yi equals to 1 summation of, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ki xi equals to 1, ঠিক আছে। এর আগে কি ছিল যে শুধুমাত্র xi সামেশন করলে 1 পাই, কিন্তু এখন এই k ভ্যালু আসার পরে আমরা যদি yi কে রাখি, স্পেসিফাই করে দেই, তাহলে ki xi আমার 1 হবে। আর যদি xi কে আমি অমিট করতে চাই, তাহলে yi বাই ki এর ভ্যালুটা 1 হবে, সামেশনটা। ওকে, এই যে এই চার্ট গুলি তোমরা দেখেছো অলরেডি, কি বলে এগুলোকে, কি মনোগ্রাম বলে নাকি? আচ্ছা, যাই হোক, কে ভ্যালু হচ্ছে লাইট হাইড্রোকার্বনের জন্য গিভেন আছে, এবং এটা হচ্ছে লো টেম্পারেচার রেঞ্জের জন্য। দেখো এখানে প্রেসার কত আছে বলতো, 14.7 থেকে 800, ঠিক আছে, মানে 1 অ্যাটমসফেরিক প্রেসার থেকে তোমার প্রায় 800 psi অ্যাবসলিউট প্রেসার ওই পর্যন্ত দেওয়া আছে, তার মানে প্রেসারের রেঞ্জটা হিউজ। হ্যাঁ, আর টেম্পারেচার দেখো, টেম্পারেচার এখানে কত দিয়েছে, 70 থেকে কমতেছে, নিচের দিকে কমতেছে, কমতে কমতে -100 পর্যন্ত আসছে, নেগেটিভের দিকে। তো এই জন্য এটাকে লো টেম্পারেচার রেঞ্জের কে ভ্যালু এর মনোগ্রাম বলছে। হ্যাঁ, কিসের কিসের জন্য আমরা পাবো, দেখো মিথেন, ইথিলিন, ইথেন, প্রোপিলিন, এই জিনিসগুলোর জন্য পাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কনস্টিটিউয়েন্টের জন্য তোমাকে কে ভ্যালু দিয়ে দিয়েছে। খুবই খুবই কনভেনিয়েন্ট একটা চার্ট, এটা ম্যাথ করতে খুব কাজে লাগে আর কি, যদি এর মধ্যে পড়ে সিস্টেমটা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও তোমরা জানো। -70 ডিগ্রি ফারেনহাইটে এটা আছে তোমার সিস্টেমটা, আর প্রেসারটা হয়তো 50 তে আছে। তো এই দুইটা পয়েন্টকে যদি তুমি অ্যাড করো, তাহলে মাঝখানে যে পয়েন্টটাতে ছেদ করবে, এই যে লাইনগুলা মনোগ্রাম যেটাতে ছেদ করবে, ওইটাই হচ্ছে ওই কনস্টিটিউয়েন্টের জন্য তোমার কে ভ্যালু, ঠিক আছে, এটা তো তোমরা জানো। আরেকটা আছে, সেটা হচ্ছে এটাকে হাই টেম্পারেচার রেঞ্জ বলে। ওকে, এখানে কত আছে দেখো, 20 থেকে শুরু করে 400 পর্যন্ত আছে। ওকে, আগেরটাতে কত ছিল, -100 পর্যন্ত ছিল, আর এখানে 20 থেকে 400 পর্যন্ত দিয়েছে। প্রেসারের রেঞ্জটা ওরকম 700 800 ওরকম আছে, ঠিক আছে। এটাকে হাই টেম্পারেচারের কে ভ্যালু এর চার্ট বলছে। আচ্ছা, এটাই একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এত দিন ধরে আমরা কি দেখেছি, বাইনারি মিক্সচার দেখেছি, তাই না। বাইনারি মিক্সচারের প্রবলেম গুলি সলভ করেছি আমরা রাউটস ল, মডিফাইড রাউটস ল দিয়ে, কিন্তু এখানে দেখো মিক্সচার আছে মিথেন, ইথেন, প্রোপেন, তিনটা জিনিসের মিক্সচার আছে। এই তিনটা জিনিসের মিক্সচার নিয়ে যদি তুমি রাউটস ল বা মডিফাইড রাউটস ল ইউজ করতে যাও, তাহলে তোমার সেই প্রবলেম এত বড় হবে যে মোটামুটি হাতে করাটা খুব
মানে একটু সাংঘাতিক রকমের লেবোরিয়াস জব হয়ে যাবে ওটা, ঠিক আছে। কিন্তু তুমি যদি কে ভ্যালু ইউজ করো তাহলে চার্টের দিকে তাকাও, কত ইজি, দেখেছো? তাহলে এটা কি বলছে দেখি, একটা মিক্সচার আছে এই তিনটা জিনিসের, সেখানে মোল পার্সেন্ট গুলি তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু বলে নাই যে এটা কোন মোল পার্সেন্ট, মানে তোমার লিকুইড ফেজের নাকি ভ্যাপর ফেজের সেটা কিন্তু বলে নাই, তোমাকে বুঝে নিতে হবে। কিভাবে বুঝে নিবা তুমি, এই যে এখানে দেখো ডিউ পয়েন্ট, বাবল পয়েন্টের কথা বলা আছে। তো যখন আমার ডিউ পয়েন্টটা বের করতে হবে তাহলে কি হয়, ভ্যাপর থেকে ডিউ হয়, তাই না? তার মানে তুমি ওয়াই, এগুলো হবে তখন তোমার ওয়াই। আর যখন বাবল পয়েন্টটা তোমাকে বের করতে হবে, বাবল পয়েন্টের প্রেসার টেম্পারেচার, তখন তোমার এই মোল ফ্র্যাকশন কোনগুলি হবে, সেগুলি হবে এক্স, কারণ লিকুইড থেকে বাবল হয়, লিকুইড থেকে বাবল হয়ে তারপর গ্যাস হবে, এখনো হয়নি। তো লিকুইড ফেজেরটা আমি জানবো, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, পরীক্ষার হলে চিল্লাপাল্লা করবা না যে এটা ভ্যাপরের না লিকুইডের, এটা বলা নাই, এটা বুঝে নিতে হবে। এটা একটু ইজি, কারণ হচ্ছে যে আমাকে টেম্পারেচারটা গিভেন আছে, প্রেসারটা বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো কে ভ্যালু এর জন্য আগে যে ফিগার দেখিয়েছে ওই ফিগার থেকে তুমি কে ভ্যালুটা নিতে পারবা। যখন হচ্ছে সিস্টেম is at its dew point, only an insignificant amount of liquid is present and a given mole fraction are values of yi, যেটা আমি একটু আগে বলে দিলাম, এটা না বোঝার কোনো কারণ থাকার কথা না। তারপরে যদি কেউ না বুঝে থাকো এখনো পর্যন্ত, আজকে লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের, জিজ্ঞাসা করতে পারো যে কখন yi হবে কখন xi হবে, তুমি বুঝতে পারছো না, এটা জিজ্ঞাসা করবো আমাকে। For the given temperature, the K values depend on the choice of pressure, and by trial we find the value for which is equation satisfied হবে, মানে যে এগুলি satisfied হবে আর কি। Results of for several values of P এখানে দেওয়া আছে, দেখো ফার্স্ট ফেজ এর জন্য স্পেসিস লিখেছি আমি টেবিল আকারে, এটা করলে সুবিধা হয় বিকজ তিনটা স্পেসিস আছে আমার, yi গুলা গিভেন আছে ফার্স্টে, দেখেছো 10 20 70 yi গিভেন আছে। এখন p যদি আমি 100 psi এ ধরি তাহলে কি হয়, p 100 psi এ ধরে আমি এটাকে সলভ করার চেষ্টা করছি 50 ডিগ্রি ফারেনহাইটে, দেখে আসি 50 ডিগ্রি ফারেনহাইট কোথায় আছে, এখানে 40 আছে 60 আছে 50 এখানে কোথাও পড়বে, আর প্রেসারটা হচ্ছে আমি 100 ধরেছি না, তার মানে তোমার এই যে এখানে যাবে, এরকম একটা লাইন পাবো। ওকে, এরকম একটা লাইন পাইলে আমি এই যে জায়গাগুলোতে আমার দেওয়া আছে মিথেন ইথেন প্রোপেন, এগুলা যেখানে যেখানে ছেদ করবে এগুলা তুমি ডেটা রিড করবা, রিড করলে দেখো এরকম কিছু একটা হবে। এখন আমার এই যে ইকুয়েশনটা বলেছে ওটা হচ্ছে ki ইকুয়ালস টু yi বাই xi, যদি সামেশন অফ xi আমি উঠায় দেই তাহলে এটা এরকম হয়, তুমি y জানো কে জানো এই প্রেসারের জন্য, ঠিক আছে। সো yi বাই ki বের করতে পারবা, বের করে এটাকে সামেশন করে দেখলা যে এটা 1 হইলো না, অথচ এর কি হওয়ার কথা 1 হওয়ার কথা। আগের পেজে যদি যাই, এই যে এইটা, ঠিক আছে, আমার তো x নাই, যেহেতু আমার ডিউ পয়েন্ট বের করতে হবে, আমি y জানি, তাহলে yi বাই ki এর ভ্যালুটা আমার হবে সামেশন করলে 1, ওইটাকেই আমি কনভার্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে। প্রেসার 100 নিয়ে দেখলাম যে হইলো না, তাহলে আমি 150 নেই, 150 নিয়ে আমি কি দেখলাম এটা 1 এর থেকে বড় হয়ে গেল, অথচ 1 হওয়ার কথা, তাই না? এটা 1 এর থেকে ছোট, এটা 1 এর থেকে বড়, তাহলে আমার প্রেসারটা হবে কোথায়, মাঝামাঝি কোথাও হবে, তাই তো। আমি 126 নিলাম, তো 125 ও তোমাদের হইতে পারে, যে যখন হাতে করবা তখন তো এরকম এক্সাক্ট ভ্যালুটা আসবে না। তো 126 নিলাম, তাহলে ki বের করলাম, yi ki করে দেখলাম যে আমার 1 হইলো। ওকে, তাহলে আমার এই যে ডিউ পয়েন্ট প্রেসার বের করতে বলেছে ওটা আসলে এই সিস্টেমের জন্য কত, এই সিস্টেমের জন্য তাহলে আমার প্রেসার হচ্ছে 126, ঠিক আছে। বোঝা গেছে অঙ্কটা? বুঝতে পারার কথা, যেহেতু ম্যাথ ট্রান্সফার 1 হচ্ছে তোমরা পড়তেছো, এগুলো অলরেডি পড়ার কথা, সেগুলো খুব ইজি। আর কে ভ্যালু করেলেশনের সেকেন্ডটা ছিল বাবল পয়েন্ট, তাহলে বাবল পয়েন্টে আমি ওগুলাকে এক্স ধরতেছি, ঠিক আছে। এখানেও বলা আছে তাই, সিস্টেম অলমোস্ট কমপ্লিটলি কনডেন্সড, it is at its bubble point, আর given mole fraction become the values of xi. In this case we find by trial the value of pressure for which k value satisfy করবে এই ইকুয়েশনটাকে। ওকে, তো দেখো এখানে প্রেসার ধরেছে 380, এগুলা হচ্ছে র্যান্ডম এসছে,
ওকে, তো তোমাকে যদি দেওয়া হয় এরকম টাইপেরই ম্যাথ দেওয়া হবে এবং তোমার এই প্রেসার গুলো তখন জানতে হবে, তা না হলে হঠাৎ করে আন্দাজে তুমি বের করতে পারবে না, বুঝছো? ইকুয়েশন গুলো তো একেবারে ছোট না, তো এই জন্য প্র্যাকটিসটা দরকার। ওকে, যাতে তোমাদের এই ভ্যালু গুলা পরিচিত থাকে। আচ্ছা, ভালো কথা। স্পেসিস আছে, এক্সআই আছে, আমি কেআই বের করতে পারি কারণ প্রেসার ধরে নিচ্ছি 380 আর টেম্পারেচারটা আমি জানি। সো এরকম করে করে আমি দেখলাম যে এখানে কনভার্ট করছে না, করলো কততে গিয়ে 385 গিয়ে আমার কনভার্ট করলো। ঠিক আছে, এভাবে করে করেও এই ম্যাথগুলি করা যায় এবং সেটা 3টা স্পেসিসের জন্য, 2টার জন্য না। আচ্ছা, ভালো কথা। এবার আমার লাস্ট টপিক, এটাও খুব সহজ। এটা তোমরা অলরেডি ম্যাথ ট্রান্সফার 1 এ পড়ার কথা। ফ্লাশ কি শুরু হয়েছে ম্যাথ ট্রান্সফার 1 এ? আছো কেউ? Yes, ma'am. আচ্ছা, ফ্লাশ করেছো তাহলে তাহলে তোমরা জানো যে এফ মোলের একটা ফিড ঢোকে, তার কম্পোজিশন থাকে কত, জেড। তারপর ফ্লাশটা কেন হয়? ফ্লাশটা হয় যে আমার প্রেসারটা হঠাৎ করে রিডিউসড হয় এবং তার ফলে কি হয়, প্রেসারটা হঠাৎ করে রিডিউসড হলে ওই যে স্যাচুরেটেড কন্ডিশনে যে ফিডটা ছিল ওখান থেকে খানিকটা আমার ভ্যাপরে চলে যায় আর খানিকটা হচ্ছে বাকিটা হেভি কনস্টিটিউয়েন্ট গুলি আমার লিকুইডে থেকে যায়, মানে ওয়ান স্টেজে আমি সেপারেশন পাই আর কি। ঠিক আছে, ওটা হচ্ছে ফ্লাশ। তো ফ্লাশ হয় বা হঠাৎ করে হয় বলে এটার নাম এরকম। A liquid at a pressure equal to or greater than its bubble point pressure. তার মানে তোমার যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের প্রেসারটা কেমন হতে হবে? খুব কম হলে কিন্তু হবে না, তাহলে সে ফ্লাশ করবে না। প্রেসারটা হইতে হবে বাবল পয়েন্ট প্রেসারের সমান অথবা বেশি। বাবল পয়েন্ট কোনটা ছিল? বাবল পয়েন্ট ছিল আমার লিকুইড থেকে স্যাচুরেটেড লিকুইডের ওই লাইনটাই ছিল বাবল পয়েন্ট লাইন। ঠিক আছে, তার মানে আমার স্যাচুরেটেড লিকুইডের ফিড হইতে হবে। ফিডের কন্ডিশন কি? স্যাচুরেটেড লিকুইড। ওটাকে যদি আমি ফ্লাশ করি তাহলে পার্শিয়ালি এভাপোরেট করবে ওই সিস্টেমে, তখন কি হবে, প্রেসারটা রিডিউসড হবে। প্রেসারটা রিডিউসড হইলে একটা টু ফেজ সিস্টেমের মধ্যে আসবে, ভ্যাপর ফেজ আর লিকুইড ফেজ, যেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, থার্মোডাইনামিক্স অনুযায়ী আমরা এটা শিখেছি। তো কনসিডার এ সিস্টেম কন্টেইনিং 1 মোল অফ নন রিঅ্যাক্টিং কেমিক্যাল স্পেসিস। 1 মোল হচ্ছে আমার বেসিস। ঠিক আছে, 1 মোল নিয়ে আমি কাজ করছি। তার মানে দেখো এফ হচ্ছে আমার 1। এই ম্যাটেরিয়াল ব্যালেন্স অলরেডি দেখেছো, এই জন্য আমি আর বেশি করছি না, বেশি অত এক্সপ্লেন করছি না। সো এফ ইকুয়ালস টু লিকুইড আর ভ্যাপর। ওকে, সো এল প্লাস বি হচ্ছে আমার 1। আর যদি আমি কম্পোজিশনটা নেই তাহলে এখানে এফ এর ভ্যালু যেহেতু 1, সো আমার শুধুমাত্র জেড আই আছে যে ফিডের কম্পোজিশন, আর এটা হচ্ছে লিকুইড মোল এবং তোমার তার মোল ফ্র্যাকশন, ভ্যাপরের মোল আর মোল ফ্র্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্টের ম্যাটেরিয়াল ব্যালেন্স। তো এই দুইটা ব্যালেন্স থেকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করলে এরকম কিছু একটা পাই, বুঝতেছো? ওয়াই এর ভ্যালুটা যদি আমি আলাদা করে ফেলি তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা পাই এবং সামেশন অফ ওয়াই নিলে সেটা 1 হয়। তো এটার এপাশে সামেশন হইলে পুরোটা এটা হয়, এরকম একটা ইকুয়েশন আমরা পাবো। ওকে, এই ইকুয়েশন দিয়েই আমাদের এই অঙ্কটা একদম লাস্ট আমাদের লাস্ট স্লাইড। তো এক্সাম্পল 10.5, ওটাতে দেখো সিস্টেমটা কি আছে, অ্যাসিটোন, অ্যাসিটোনাইট্রাইল, নাইট্রোমিথেন, 3টা স্পেসিসের একটা সিস্টেম আছে। ওকে, তো এখানে এটা আছে কততে, 80 ডিগ্রি সেলসিয়াসে আছে এবং প্রেসারটা হচ্ছে 110 কিলোপ্যাসকেল। আচ্ছা, ভালো কথা। ইট হ্যাজ দ্য ওভারঅল কম্পোজিশন, Z1 এর ভ্যালু হচ্ছে 0.45, Z2 আছে হচ্ছে 35%, Z3 আছে বাকিটা 20%। অ্যাজিউম করছে রাউটস ল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টু দিস সিস্টেম। এখানে কিন্তু মডিফাইড রাউটস ল এর কথা বলে নাই। ঠিক আছে, তোমাকে ম্যাথে বলে দিয়েছে, প্রবলেমে বলে দিয়েছে যে তুমি রাউটস লটাকে ফলো করতে পারো। আচ্ছা, ভালো কথা। তোমাকে বের করতে বলেছে এই সব জিনিসপত্র, তোমাকে ফিডটা ডিফাইন করে দিয়েছে। ওকে, ফিড ডিফাইন করে দিয়েছে, তোমাকে লিকুইড ভ্যাপর ফেজের ফ্লো রেট আর হচ্ছে কম্পোজিশন এগুলা বের করতে বলেছে। ভালো কথা। ভ্যাপর প্রেসার অফ পিওর স্পেসিস এট 80 ডিগ্রি, এগুলো লিটারেচার ভ্যালু। ওকে, লিটারেচার ভ্যালু থেকে পাওয়া, এগুলাও হচ্ছে তোমাদেরকে দিয়ে দিয়েছে। অ্যান্টনি ইকুয়েশন দেয় নাই, সরাসরি ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা, সলভ করবা কি করে? একটা বাবল পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে।
ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে যে ফ্লাশ হইলে তখন সেটা বাবল পয়েন্ট থেকে হয়, মানে আমার লিকুইড আছে সেখান থেকে আমি ভ্যাপরে যাব, সো লিকুইডের সব জিনিসপত্র আমি জানি। ওকে, তো লিকুইড যদি হয় তাহলে বাবল পয়েন্ট প্রেসারটা আমি বের করতে পারবো। সেখানে আমার এই যে কম্পোজিশনটা গিভেন আছে সেটা তখন কি হবে, এক্স হবে। ওকে, যেহেতু লিকুইড আছে আমার যদি আমি ইউজ করতে চাই, রাউলস ল যদি ইউজ করতে চাই, রাউলস লতে আমার একটা লিকুইড ফেজ লাগে, একটা ভ্যাপর ফেজ লাগে। এখানে ভ্যাপর ফেজটা 0, কিন্তু যে ফিড আছে সে হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশনে আছে। সো আমি যদি ওই সিম্বল গুলিকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে জেড আই কে আসলে আমি এক্স দিয়ে লিখতে হবে আমাকে। ওকে, ওই অনুযায়ী, রুলস ল অনুযায়ী। তো সহজ করার জন্য আমি সিম্বল গুলোকে চেঞ্জ করলাম। সেক্ষেত্রে আমার পি বাবল কি হবে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টের স্যাচুরেটেড প্রেসার সঙ্গে তার কম্পোজিশন। ঠিক আছে, এটা করলে আমি একটা পি বাবল পাবো। ওকে, পাইলাম। এরপর ডিউ পয়েন্ট ক্যালকুলেশন যদি হয় তখন আমার কি হবে, এই জেডটাকে আমি ওয়াই করব, ওয়াই করে সেম ভাবে রাউলস ল অ্যাপ্লাই করলে পি ডিউ পয়েন্ট পাবো। ওকে, তাহলে টু ফেজ রিজিয়নে যদি থাকে তাহলে আমার প্রেসারটা কি হবে বলতো, এটা হচ্ছে আমার বাবল পয়েন্টে থাকা অবস্থায় প্রেসারটা এরকম হওয়ার কথা, ডিউ পয়েন্টে থাকা অবস্থায় প্রেসারটা এরকম হওয়ার কথা। স্বাভাবিক, কারণ ডিউ পয়েন্ট হচ্ছে ভ্যাপরের কাছে, তাই না? তো ওইটার প্রেসারটা কম হবে, 101 এ আছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে। আর যখন আমার হচ্ছে যে লিকুইড হবে তখন প্রেসারটা বাড়তে হবে, কারণ বাবল পয়েন্টটা হচ্ছে লিকুইডের কাছাকাছি, সো ওটার প্রেসারটা এখানে হাই 132। ঠিক আছে, তো তাহলে তোমার সিস্টেমের প্রেসার যেটা হবে সেটা অবশ্যই এই দুইটার মাঝখানে হবে, বিকজ আমি যখন এটাকে ফ্লাশ করব, ফ্লাশ করলে প্রেসার কমে গিয়ে কি হবে, ও লিকুইড আর ভ্যাপর দুইটা ফেজ আমাকে দিবে। তো দুইটা ফেজ যদি দেয় অবশ্যই আমার ডিউ পয়েন্টের প্রেসার আর বাবল পয়েন্টের প্রেসার এই দুইটার মাঝখানে আমার সিস্টেমের প্রেসারটা থাকবে। ঠিক আছে, সেটাই আছে, দেখো 110 কিলোপ্যাসকেল আছে। তো সিস্টেমের প্রেসার আমার 110 কিলোপ্যাসকেল, এখানে আছে আমার ভ্যাপর, এখানে আছে আমার লিকুইড। তাহলে আমি বুঝতে পারছি যে আমার যে সিস্টেমটা বলে দিয়েছে এ হচ্ছে টু ফেজ রিজিয়নের মধ্যে ওর পক্ষে থাকা সম্ভব। ঠিক আছে, তুমি এটা একটু আগে যেমন আমরা অ্যাজিওট্রপটা বের করে নিলাম, যে কোনো একটা সিস্টেমে অ্যাজিওট্রপ এক্সিস্ট করে কিনা ওটা ফার্স্টে বের করে নিয়ে তারপর আমাকে ক্যালকুলেশন করতে হয় ফার্দার। এখানেও সেম, তুমি আগে প্রেসারের রেঞ্জটা বের করলা, ওরা দেখলা যে আচ্ছা আমাকে যে প্রেসার দিয়েছে সেই প্রেসারটা তাহলে সম্ভব, মানে এই সিস্টেমের জন্য টু ফেজ রিজিয়ন যদি হয় তাহলে আমার যে প্রেসার দিয়েছে সেটা আমাকে কনফার্ম করছে এই রুলস এর সাথে, রাউলস ল এর সাথে। ওকে, এরকমটা যদি হয় এরপরে দেখো ক্যালকুলেশন তোমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, এল ভি এক্স আই ওয়াই আই ওগুলা ক্যালকুলেট করতে বলেছে। তো কে আই থেকে আমি শুরু করতেছি। KI এর ভ্যালু হচ্ছে PI set by P, যেটা রাউলস ল থেকে আমরা জানি। K1 K2 K3 এগুলা আমি পেলাম কারণ এগুলা আমার জানা, Pটা আমার জানা। তো K যদি আমি জানি তাহলে এই যে ইকুয়েশনটা আমরা দেখেছি না একটু আগে, এই ম্যাটেরিয়াল ব্যালেন্স করে, এই যে এখানে এই ইকুয়েশনটা, এটা জানতে গেলে আমাকে Z তো আমি জানি, V বের করতে পারবো যদি Kটা আমি জানতে পারি, তাই না? তো ওই কাজটাই করা হচ্ছে, ওই ইকুয়েশনে বসালে আমি V এর একটা ভ্যালু পাচ্ছি। V যদি পাই তাহলে ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে আমি L ও পাবো। ঠিক আছে, তাহলে এরপর আস্তে আস্তে আমি YI এর রিলেশন থেকে Y পাবো, Y পাইলে K এর ভ্যালু এর সাহায্যে আমি X পাবো। এভাবে করে আমি এটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস মোটামুটি। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এর ভেতরে তাহলে আমাকে করতে পারো, কোশ্চেন করতে পারো। আচ্ছা, আছে কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। ম্যাম থ্রি কম্পোজিশনের ম্যাথ গুলাতে আমরা যদি মানে ইটারেশন যে করবো দেখা যেতে পারে ওয়ান তো নাও আসতে পারে সবসময়, তখন কি কাছাকাছি ভ্যালু আসলে আমি ওয়ান ধরতে পারবো এটাকে? কাছাকাছি ভ্যালু আসলে ওয়ান ধরবে না, না কাছাকাছি ভ্যালু আসলে ওয়ান ধরবে না। তোমরা যেটা করবে ওখানে স্টপ করে দিবে, কারণ তোমার তো টাইম লিমিটেড, তাই না? টাইম যদি লিমিটেড থাকে তাহলে তোমাকে ওই যে অ্যাটলিস্ট তোমার 4টা-5টা ছোট লুপ হইলে 4টা-5টা ইটারেশন করতেই হবে, আর বড় লুপ হইলে 3টা এনাফ। যদি করো তাহলে আমি দেখলাম যে তোমার সিস্টেম ঠিক আছে, যদি ভেতরে ক্যালকুলেশন করো তাহলে মার্ক পাবা না, কিন্তু ক্যালকুলেশন যদি ভুল করো তাহলে মার্ক পাবা না, কিন্তু ক্যালকুলেশন
যদি সঠিক করো তোমার ওটা কনভার্জ না করলেও আমরা ফুল মার্কস দেই, কারণ আমরা বুঝি যে এটুকু সময়ের মধ্যে ইটারেশনের ভ্যালু সবসময় মেলানো সম্ভব না। তো তোমার সিস্টেম ঠিক থাকতে হবে। বুয়েটের নিয়ম হচ্ছে তুমি সিস্টেম যদি ঠিক রাখতে পারো তুমি ফুল মার্কস ডিজার্ভ করো, ঠিক আছে? মিলতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু অধিকাংশ ম্যাথ ইটারেশনের ম্যাথ আমরা এরকম ভাবে দেই যে ওটা মেলার কথা, 4টা 5টা 6টা ম্যাক্সিমাম যাবে, যত দেখবা যে কাছাকাছি চলে যাচ্ছে তত তুমি ওটাকে চেষ্টা করবা কনভার্জ করে তারপর ম্যাথ শেষ করার জন্য। আর যদি অনেক দূর দিয়ে চলে যায় তাহলে তো আর কিছু করার নাই, তাহলে তো তোমার ওইটুকু সময়ের মধ্যে মিলবে না, বুঝতেছো? এই জন্য মিনিমাম কতগুলো লুপ চালায়া তারপর তোমাকে বলতে হবে যে আচ্ছা এটা তো এভাবে করলে কনভার্ট করবে। কিন্তু নর্মালি কি হয় জানো তো, ওরকম যদি হয় যে অনেক দূর দিয়ে যাচ্ছে তাহলে ওই ম্যাথ গুলো আসলে ভুল হয়, মানে ছাত্ররা কোথাও না কোথাও ভুল করে। আমরা এমন ভাবে ম্যাথ সেট করি যে তোমার পরীক্ষার হলে ওইটুকু সময়ের মধ্যে বসে ওটা মেলানো সম্ভব, বুঝতেছো? ওপেন এন্ডেড কোশ্চেন আমরা সাধারণত দিই না, তো এটা তোমাকে বুঝে নিতে হবে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে রোল কলটা করি তাহলে। এখন রোল 1 আছো? ইয়েস ম্যাম। মাইক্রোফোন গুলাকে একটু করো, অন রাখো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 1 পেয়েছি 2। ইয়েস ম্যাম।